চরম বেয়াদব ছেলে, আপনার কাছে আমার সম্মান। আপনি বেয়াদব, আপনি বেয়াদব, আপনার কথা আমি আপনার কথা আমি আপনি টেলিভিশনে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের টকশো স্বাধীন সংলাপে তুমুল বাকযুদ্ধে জড়ানোর পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। মঙ্গলবার 18 আগস্ট পৃথক ফেসবুক পোস্টে একে অপরকে ইঙ্গিত করে নানা ধরনের কটূক্তি করছেন এই দুই তরুণ রাজনীতিক। তাকে বানিয়ে দেওয়া হচ্ছে এনসিপি নেতা। রাশেদ খান যেটি বলেছেন, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে তিনি যেমনটি বলেছেন যে তাকে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে এনেছেন, আপনি এমন এটিএন নিউজের নিয়মিত আয়োজন স্বাধীন সংলাপে সোমবার 17 আগস্ট গভীর রাতে সরকারের 180 দিন কেমন আছে জনগণ শীর্ষক টকশোর আলোচনার এক পর্যায়ে সরকার ও বিরোধী শিবিরের দুই তরুণ প্রতিনিধি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার একে অপরের বিরুদ্ধে তথ্য গোপন ও ব্যর্থতার পাল্টাপাল্টি অভিযোগ তোলেন। 42 মিনিটের আলোচনার বাকযুদ্ধের সূত্রপাত হয় 36 মিনিটে, যখন উপস্থাপিকা রাশেদকে উদ্ধৃত করে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলে একটি প্রসঙ্গে যেতে চান, তখন রাশেদকে উদ্দেশ্য করে তুষার বলেন, উনি শতভাগ চ্যালেঞ্জ করে এমন অনেক কথাই বলেন, মিথ্যা কথা বলায় ওনার বিরাট আছে। এরপর থেকে মূলত টকশো আর এগোতেই পারেনি। জুলাই আন্দোলনে কার ভূমিকা কেমন ছিল, কে মামলা খেয়েছে আর কে খায়নি, সেসব নিয়ে তর্কে জড়ান দুই বক্তা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন রাশেদ খান ব্যক্তিগত আক্রমণ শুরু করেন। তিনি বলেন, আপনাদের দলে কোনো নারী আপনাদের কাছে নিরাপদ? আপনার সঙ্গে থাকা অবস্থায় নারীকে আপনি নিপীড়ন করেছেন, বউ থাকা অবস্থায় এসব করেছেন, কোন মুখে টকশোতে আসেন? এসব বলতে চাইনি, বাধ্য করছেন। এই গুরুতর অভিযোগের মুখে সারোয়ার তুষার ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং একে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। তিনি চিৎকার করে বলেন, আমি কোথায় বিয়ে করেছি? আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিচ্ছেন। নারীদেরকে যেভাবে অসম্মানিত করেছেন, বউ থাকা অবস্থায় সম্পূর্ণ মিথ্যা তথ্য দিতেছেন। বিয়ে করেন নাই? না, ছিল। আলোচনা নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে উপস্থাপিকা মনি ইউসুফ দ্রুত অনুষ্ঠানটি শেষ করতে বাধ্য হন। দুই রাজনৈতিক নেতার ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে মঙ্গলবার দুপুর 1:19 মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে সারোয়ার তুষারের বক্তব্যের জবাব দেন রাশেদ খান। রাশেদ খান লিখেছেন, গতকাল সোমবার এটিএন নিউজ টকশোতে আমি পুরোটাই গঠনমূলক কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সারোয়ার তুষার শেষ পার্টে এসে আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে বলেছে, মিডিয়া দেখলে সবার আগে আর পুলিশ দেখলে সবার পরে থেকেছি। এটা নাকি তাকে গণ অধিকার পরিষদের নেতারা বলেছে। কোন নেতারা? যারা গণঅভ্যুত্থানের পরপর এনসিপিতে যুক্ত হয়েছে। অথচ আমি 2018 সালের কোটা সংস্কারের আন্দোলনের সময় শেখ হাসিনাকে কটূক্তির মামলায় জেল খেটেছি, 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। এর প্রেক্ষিতে সে আমাকে বলেছে, জেল তো চুরির মামলায়ও হয়, তার কাছে জেল জুলুমের কোনো মূল্য নাই। অথচ আমি 2024 সাল পর্যন্ত যুগপৎ আন্দোলনে রাজপথে থেকে ভূমিকা রেখেছি। সে সময় তাকে কখনো রাজপথে দেখি নাই। আর 2024-এর আন্দোলনে আমি তো ছাত্র না যে নেতৃত্ব দিব। শেখ হাসিনা মানুষ হত্যা শুরু করলে ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারীদের সাথে রাজনৈতিক সমন্বয় করেছি। এমনকি গণঅভ্যুত্থানের সময় নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আক্তার হোসেনদের জাতিসংঘের বাংলাদেশের প্রতিনিধিদের সাথে বৈঠক আমার মাধ্যমে হয়। 18 জুলাই আমি প্রথম দুইজন সমন্বয়কে আন্দোলনের রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করার আহ্বান করে মাঝখানে থেকে কাজ শুরু করি। আহনাফ সাইদ খানের কাছে কর্মসূচি বাস্তবায়নের জন্য লজিস্টিক সাপোর্ট প্রদান করেছি। 19 জুলাই নুরুল হক নূরকে গ্রেফতার করার পরে আমার বাসায় 2 বার অভিযান চালায়। এরপর আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে 5 আগস্ট পর্যন্ত আন্দোলন সফল করতে রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণের কাজ করেছি। নাকি সে সময় আন্দোলন নিয়ে কাজ না করে অ্যারেস্ট হলে এরা খুশি হতো? ভুলে যায়েন না, সমন্বয়করাও আত্মগোপনে থেকে নেতৃত্ব দিয়েছে। এছাড়া যখন আন্দোলন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, নতুনভাবে আন্দোলন শুরু করার জন্য 31 জুলাই বিএনপিপন্থী শিক্ষক ও আইনজীবীরা যে হাইকোর্টের সামনে নামল, সেটাও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও আমি পরামর্শের ভিত্তিতে ঠিক করেছিলাম। 3রা আগস্ট আমি গ্রেফতারের ঝুঁকি নিয়ে শহীদ মিনারে গিয়েছি এবং সমন্বয়কদের সাথে কথা বলেছি। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে আন্দোলনে সম্পৃক্ত থেকেছি। তখনও আমাকে গ্রেফতার করার জন্য তন্ন তন্ন করে খুঁজেছে। যাই হোক, গতকালের টকশোতে সারোয়ার তুষার আমাকে জিজ্ঞেস করেছে,
প্রধানমন্ত্রী কোথায় ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? আমি উত্তর দিয়েছি তারা নির্বাসিত ছিল, সেখান থেকে কাজ করেছে। আমি এর প্রেক্ষিতে তাকে প্রশ্ন করেছি, আপনি কোথায় ছিলেন? সে উত্তরে বলেছে 19 জুলাই মাঠে ছিল। আমি বলেছি আগে পরে কোথায় ছিলেন? সে উত্তর না দিয়ে আমাকে আক্রমণ করতেই থাকে এবং আমি প্রথমবার তাকে কিছু বলি নাই, কিন্তু দ্বিতীয়বার আবারও বেয়াদব বলাতে আমি পাল্টা জবাব দিয়েছি। যাই হোক, গতকাল এ বিষয়ে ইমতিয়াজ মির্জা ভাই লিখেছেন, সারোয়ার তুষারকে 2024 জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমাদের প্রোগ্রেসিভ বিএএফ গ্রুপে যুক্ত করি। জুলাইয়ে আমাদের সব অ্যাক্টিভিটির হাব ছিল প্রোগ্রেসিভ বিএএফ, কারণ ইয়াং ক্রাউড ছিল আর দ্রুত অ্যাকশন নেওয়া যেত। ঠিক আগস্টের 2 থেকে 3 তারিখে আওয়ামী লীগ গুজব ছড়িয়ে দেয় হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যারা থাকবে তাদেরকে গ্রেফতার করা হবে। যে শোনা সেই কাজ। সারোয়ার তুষারের মতো বিশাল বিশাল বিপ্লবীরা গ্রুপ থেকে চম্পট দেয়। মির্জা ভাইয়ের পোস্টের কমেন্টে জুলাই গণঅভ্যুত্থানের 9 দফার ঘোষক আব্দুল কাদের লিখেছে, তুষার সব এখন জুলাইয়ের সবচেয়ে বড় ধবজাজারি, সবাইরে থোড়াই কেয়ার করে আর জ্ঞান দিয়ে বেড়ায়, কথায় কথায় মনীষীদের কোট করে, সেজন্য অনেক জ্ঞানী মনে হয়। অভ্যুত্থানের আগে কিংবা পরে সারোয়ার তুষারকে আমি চিনতাম না ওইভাবে, কিছু মাস আগে হঠাৎ করে আলোচনায় আসার পরে চিনেছি। পরিশেষে আমাকে কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করবে আর আমি তাকে চুমো দিব, এমন সুশীল ব্যক্তি আমি না। আপনারা শব্দের রাজনীতি করতে চান, আবার এত চেতেন কেন? নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে ভণ্ডবস্তের রাজনীতির সূচনা করেছেন, এগুলো পরিহার করুন, নতুবা ইতরের সাথে ভদ্রতা দেখানোর রাজনীতি বাংলাদেশের বাস্তবতায় কারোর পক্ষে সম্ভবপর হবে না। ভদ্রতা আপনার পক্ষ থেকে আসলে আমার পক্ষ থেকে আরও বেশি আসবে ইনশাল্লাহ। মঙ্গলবার বেলা 3:15টায় ফেসবুকে সারোয়ার তুষার পাল্টা জবাবে লেখেন, আমি দেন দরবার কিংবা লবিং করে টকশোতে যাই না, আমাকে টকশোতে যেন ডাকে সেজন্য অমুক তমুককে দিয়ে টকশো প্রডিউসারদেরও তদবিরও করাই না। সরকারি ক্ষমতা ব্যবহার করে টেলিভিশন হাউসগুলোকে চাপ দিয়ে নিজেকে টকশো আলোচক বানাই না। এমন দলছুট ভ্যাগাবন্ড কারো কারো কথা জানি যারা হাউসগুলোতে সরকারি ক্ষমতার জোরে চাপ সৃষ্টি করে টকশোতে যায়, কারণ সরকারের কাছ থেকে যে খুদ মোরা পায় তা হালাল করতে হবে। তো আমি কারো নাম নিই নাই, কিন্তু দেখবেন ঠিকই জায়গা মতো গিয়ে ঢিলটা পড়বে। মিডিয়ার সাথে আমার সম্পর্ক শতভাগ অর্গানিক, বিভিন্ন নিউজের জন্য বাইট দেয়া, টকশোতে যাওয়া, কোথাও কথা বললে সেটা গুরুত্বের সাথে তুলে ধরা। আমার প্রতি মিডিয়ার এই মনোযোগের জন্য আমি এতটুকু দেন দরবার তদবির করি নাই। এর সবচেয়ে বড় সাক্ষী হাউসগুলোর সিও, সিএনই ও প্রডিউসাররা। স্ট্রিট ডগস ওন ডিফাইন মি। বাংলার জানালায় জহিরুল ইসলাম।